একটা ক্লাবের উন্নতির পেছনে শুধু কোচ নয়, একজন টেকনিক্যাল বা স্পোর্টিং ডিরেক্টরের গুরুত্ব কতটুকু সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ম্যাক্স এবারো। আজকে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখে ভিনসেন্ট কম্পানির ট্যাকটিক্সের অবদান তো অবশ্যই আছে। সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করা যাবে, কিন্তু আজ কথা বলবো বায়ার্নের পর্দার আড়ালের মানুষটা নিয়ে, যিনি ভিনসেন্ট কোম্পানিকে বায়ার্নের পথ দেখিয়েছিলেন। মাঠে যদি খেলোয়াড়দের শিক্ষাগুরু দ্রোণাচার্য হন ভিনসেন্ট কোম্পানি, মাঠের বাইরে সেই দ্রোণাচার্যের সবচেয়ে বড় শক্তির জায়গা হলেন এই ম্যাক্স এবারো। এবারও যখন বায়ার্নে দায়িত্ব নেন, বায়ার্ন তখন ভয়াবহ একটা সময় পার করছে। বুন্দেসলিগায় শাবি আলোনসোর লেভারকুসেনের কাছে ৩-০ গোলে হারা বায়ার্ন সেই সময়টায় লিগে বোখুম আর চ্যাম্পিয়ন্স লিগে লাৎসিওর কাছেও হারে টানা ৩ ম্যাচ। শেষমেশ লিগে তৃতীয় হয়ে শেষ করে লেভারকুসেন আর ভিএফবি স্টুটগার্টের পেছনে থেকে। জার্মান কাপে তৃতীয় বিভাগের সারব্রুকেনের কাছে হেরে বিদায় নেয়। এর মাঝেই টমাস টুখেল ঘোষণা দিয়ে দেন বায়ার্নের অধ্যায় শেষ। মাঠে দেখা যাচ্ছিল এক অচেনা দাপটহীন বায়ার্ন মিউনিখকে। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ক্লাবকে লাইনে আনার দায়িত্ব পড়ল ম্যাক্স এবার্লের কাঁধে, ডিরেক্টর অফ স্পোর্ট হিসেবে। এবারকে কিন্তু হুট করে আনা হয়নি, প্রায় 10 বছর ধরে বায়ার্ন তাকে চাইছিল। মিউনিখের ছেলে, বায়ার্নের সাবেক খেলোয়াড়, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন বরুসিয়া মনচেনগ্লাডবাখে। দান্তে নামের ব্রাজিলিয়ান ডিফেন্ডারটার কথা কি মনে পড়ে আপনাদের? অবশ্যই পড়ে। বায়ার্নের হয়ে যিনি 2013 সালে চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু জিতেছিলেন। এবারলি তাকে মনচেনগ্লাডবাখে নিয়ে এসেছিলেন। আর্সেনাল, লেভারকুসেনের হয়ে আলো ছড়ানোর পর এখন সান্ডারল্যান্ডে খেলা সুইজারল্যান্ডের অন্যতম সেরা মিডফিল্ডার গ্রানিত শাকাও বুন্দেসলিগার স্বাদ পেয়েছিলেন এই এবার্লের হাত ধরেই। জার্মানির অন্যতম বড় তারকা মার্কো রয়েসের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড লুক ডি ইয়ং, বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার ম্যাক্স ক্রেমার, এমনকি ইন্টার মিলানের হয়ে এখন অসাধারণ খেলা ইয়ান সোমের আর মার্কুস থুরাম, সবাই ইউরোপের শীর্ষ লিগের স্বাদ পেয়েছেন, কারণ এবার্ল তাদের মনচেনগ্লাডবাখে নিয়ে এসেছিলেন বলেই। এ তো গেল খেলোয়াড়দের কথা। কোচ বাছাইয়ের ক্ষেত্রেও এবার্লের চোখ পাকা জহুরির মতো। সিভি ভারী হোক বা না হোক, একজন কোচের খেলানোর স্টাইল দেখলেই এবার্ল বুঝতে পারেন ভবিষ্যতে সেই কোচের আদৌ ভালো করার দম আছে কিনা। না হয় ভিনসেন্ট কোম্পানি জীবনেও বায়ার্নের চাকরি পান না। মনচেনগ্লাডবাখ থেকে লাইপজিগ হয়ে বায়ার্নের নাম লেখানো এবার্ল তখন হন্য হয়ে বায়ার্নের জন্য কোচ খুঁজছেন। টুখেলের পর যার হাতে বায়ার্নের দায়িত্বটা দেওয়া যায়। অবশ্য টুখেলকেই ধরে রাখতে চেয়েছিলেন, বুঝেছিলেন এমন দুর্দান্ত কোচকে ছাড়াটা ঠিক হবে না, কিন্তু সে মিশনে সফল হননি। বার্ল টুখেলকে 3 বছরের নতুন চুক্তি দিতে চাইলেও বায়ার্নের কর্তা ব্যক্তিরা এত লম্বা সময়ের জন্য চুক্তি দিতে চাননি। তারা চেয়েছিলেন মাত্র 1 বছরের চুক্তি অফার করতে। টুখেল তাতে রাজি হননি। আর বায়ার্নের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে ক্লাবের উপর ক্লাবের সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া অ্যাডভাইজারি বোর্ডের প্রভাব অনেক বেশি। উলি হোয়েনেস, কার্ল হেইঞ্জ রুমেনিগের মতো সাবেক খেলোয়াড়দের দাপটে বায়ার্নের অন্যান্য বোর্ড মেম্বাররা অনেক সময় অনেক কিছু করতে পারেন না। তবে আস্তে আস্তে বুড়ো বোর্ড মেম্বারদেরও নিজের আইডিয়া দিয়ে বশ মানিয়েছেন এই এবারও, আর সঙ্গী হিসাবে পেয়েছেন ক্রিস্টফ ফ্রন্টকে। টুখেল যাওয়ার পর বায়ার্নের বোর্ড আবারও হান্সি ফ্লিককে দলে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখন এবারলি তাদেরকে বোঝালেন ভিনসেন্ট কোম্পানিকে সুযোগ দিলে আখেরে লাভ হবে বায়ার্নেরই। অথচ কোম্পানি তখন মাত্র খেলোয়াড়ি জীবন শেষ করে দ্বিতীয় বিভাগের দল বার্নলিকে কোচিং করাচ্ছেন। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে প্রমোশন পেয়েই পরের মৌসুমে আবারও অবনমিত হয়েছিল যেই বার্নলি। এখন এমন একজন দ্বিতীয় বিভাগের কোচ পাবে বায়ার্নের মতো সম্ভ্রান্ত দলের দায়িত্ব? বায়ার্নের বোর্ড শুরুতে এই জিনিসটা মানতে চায়নি। এবারলি বাজি ধরেছিলেন কোম্পানির উপরে, আর কোন ইনকম্পিটেন্ট লোকের উপরে যে বাজি ধরেননি সেটা তখন বোঝাই যাচ্ছে। শুধু কি কোম্পানি, রেলিগেশনের খড়গে থাকা মনচেনগ্লাডবাখের দায়িত্ব দিয়েছিলেন সুইস ম্যানেজার লুসিয়ান ফাভরাকে, যিনি মনচেনগ্লাডবাখকে প্রথম বিভাগে প্রমোট করিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ করিয়ে দিয়ে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার হয়েছিলেন। লিগে পঞ্চম হওয়ার পরেও আরেক কোচ ডেটার হেকিংকে সরিয়ে দায়িত্ব দিয়েছিলেন জার্মান ম্যানেজার মার্কো রসাকে, এই ম্যাক্স এবারলি দিয়েছিলেন। পরে দেখা গেল সেই রসাই মনচেনগ্লাডবাখকে লিগে চতুর্থ করলেন, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে দ্বিতীয় বানালেন, যে গ্রুপে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান আর শাখতার দোনেৎস্কের মতো ক্লাবগুলোও ছিল। কি অবিশ্বাস্য না? লাইপজিগে আসার পর সেই রসার সঙ্গেই এক মৌসুমে জিতলেন জার্মান কাপ আর জার্মান সুপার কাপ। এখনো পর্যন্ত সেই মৌসুমটাই লাইপজিগের ইতিহাসের সবচেয়ে সফল মৌসুম। বায়ার্নে আসার পর পছন্দের সব খেলোয়াড়কেই যে পেয়েছেন এই জিনিসটা বলা যাবে না। ফ্লোরিয়ান উইর্টজি যেমন ৮০-৮০ করে শেষ মুহূর্তে পাড়ি জমিয়েছেন লিভারপুলে। নিকো উইলিয়ামস, ব্র্যাডলি বার্কোলা, ইউরিয়ান টিম্বার, ব্রুনো ফার্নান্ডেস, বায়ার্ন এরকম অনেক খেলোয়াড়কেই চেয়েছিল। বিভিন্ন কারণে বায়ার্নে তারা যোগ দেননি, কিন্তু হতাশ না হয়ে ম্যাক্স এবার্ল ফ্রিতে এনেছেন জোনাথন টাহ, টম বিশপের মতো কিছু খেলোয়াড়কে। লুইস দিয়াজ আর মাইকেল ওলিসেকে নিয়ে এসেছেন, যারা মনে করিয়ে দিচ্ছেন আরিয়ান রবেন আর ফ্র্যাঙ্ক রিবেরির সেই সোনালী দিনগুলি। এমনকি চেলসিতে ঢুকতে থাকা নিকোলাস জ্যাকসন বায়ার্নে এসে নিজেকে যেন খুঁজে পেয়েছেন। একাডেমি থেকে উঠে এসেছেন লেনার্ড কার্লের মতো কিছু তারকা। জামাল মুজিয়ালা এবং আলফোন্সো ডেভিসের চুক্তির নবায়নের সমস্যাটাও মিটিয়েছেন। এবারে নিজের চুক্তি 2027 সাল পর্যন্ত। গত 2 বছরে তিনি যেভাবে বায়ার্নের ইমেজকে ফিরিয়ে নিয়ে এসেছেন, চুক্তি বাড়ানো এখন সময়ের ব্যাপার মাত্র।